আচ্ছা দেখো, আমরা আজকের ক্লাসটা একটা ম্যাথ দিয়ে শুরু করি। তো ম্যাথটা আসছে বুয়েটে 2016-17 সালে। খাতায় নাম্বার লেখো। তো ম্যাথটা সিকিউ লেখে স্টার্ট দিয়ে রাখো, মাঝে মাঝে কলেজগুলোতে সিকিউতে দেয় অঙ্কটা। তো তারা বলছে পৃথিবীর ব্যাস বরাবর একটি কাল্পনিক সুড়ঙ্গ বিবেচনা করে পৃথিবীর ব্যাস বরাবর একটি কাল্পনিক সুড়ঙ্গ বিবেচনা করে সুড়ঙ্গ বিবেচনা করে সুড়ঙ্গ বিবেচনা করে এর এক প্রান্ত হতে এর এক প্রান্ত হতে এর এক প্রান্ত হতে একটি বস্তু ছেড়ে দিলে একটি বস্তু ছেড়ে দিলে ছেড়ে দিলে বস্তুটি অপর প্রান্তে প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে? বস্তুটি অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে, এটা চায়। এখানে বা দিয়ে আরেকটা প্রশ্ন লিখে রাখো, বা দেখাও যে বস্তুটি সরল সন্ধিত সন্ধিত স্পন্দনে দুলবে। বস্তুটি সরল সন্ধিত স্পন্দনে দুলবে। লাস্ট এটা গত বছরও টেস্ট পরীক্ষায় হলিক্রসে আসছে আর কি। তা আসো আমরা এই কোশ্চেনটা সলভ করি। তো এছাড়াও অন্যান্য কলেজগুলোও আসে। তো ভাইয়া, তোমরা অনেকে ছোটবেলায় শুনছো যে বাংলাদেশ বরাবর ঠিক নিচে আমেরিকা আছে। আমাদেরকে আমাদের দাদারা বা বড় যারা ছিল বলতো যে এখান থেকে তুমি সুড়ঙ্গ করো, করতে 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 নিচে যাইতে চাও, আমেরিকা দিয়ে বাইরে হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি, আমরা ধরে নিলাম ভিতরে কোনো হিট নাই, কিছু নাই। নর্মালি তুমি একটা সুড়ঙ্গ করলা, নর্মালি যদি চিন্তা করো তাই তো হওয়া উচিত, তাই না? একটা বলের এই পাশ দিয়ে একটা ছিদ্র করে একটা বস্তু ছাড়বে, ওই দিক দিয়ে পড়ে যাবে। এখন বাস্তবতা তো ওইটাই হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে আসলে সেটা হয় না। যদি তুমি হিট টিট সব বাদ দাও, যে কোনো হিট নাই, কিছু নাই, জাস্ট একটা কাল্পনিক সুড়ঙ্গ, ওই জন্যই তো ম্যাথে বলে দিছে কি ভাইয়া, কাল্পনিক। তুমি জাস্ট চিন্তা করো, তো এরকম একটা সুড়ঙ্গ করে আমরা যদি এই পাশ থেকে একটা বস্তু ছেড়ে দিই, এটা ওই পাশে পড়বে কিনা? অ্যান্সার হচ্ছে না। এটা দোলনার মতো দুই পাশে এভাবে খালি দুলতে থাকবে। বুঝবে? হ্যাঁ। অর্থাৎ সে একবার এভাবে করে নিচে নামবে, আবার উপরে আসবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। এটাই লাস্টের দিকে বলছে ভাইয়া, দেখাও যে বস্তুটি সরল সন্ধিত স্পন্দনে দুলবে। এটা হচ্ছে তোমাদের অধ্যায় 8, পর্যাবৃত্ত গতি যেটা। তো ওইখানে আমরা এটা আছে আর কি, যে সরল সন্ধিত স্পন্দন মানে দোলনার মতো সে একবার এদিকে যাবে, আরেকবার এদিকে যাবে, এভাবে দুলতে থাকবে। তো এইটা আমরা এখন আসো প্রমাণ করি। তো আমরা মনে করলাম, ভাইয়ের সাথে ছবিটা আঁকো। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের পৃথিবীটা। এই যে মাঝখান দিয়ে একটা ছিদ্র করে নিলাম আর কি। এটা হচ্ছে পৃথিবীটা, মাঝখান দিয়ে একটা কাল্পনিক সুড়ঙ্গ আমরা বিবেচনা করতে বলতে। তাহলে এইখানে মাঝখানে আমরা একটা কাল্পনিক সুড়ঙ্গ বিবেচনা করলাম। ঠিক আছে, আমরা পৃথিবীর ঠিক মাঝখানে একটা কাল্পনিক সুড়ঙ্গ বিবেচনা করছি। ঠিক আছে, পৃথিবীর ঠিক মাঝ বরাবর আমরা একটা কাল্পনিক সুড়ঙ্গ বিবেচনা করছি। এখন এই সুড়ঙ্গটার এক পাশ দিয়ে আমরা একটা বস্তুকে ছেড়ে দিব। এখন তারা জিজ্ঞেস করছে এটা অন্য প্রান্তে পড়বে কিনা। প্রথমে ভাইয়া ফিজিক্যালি ভাইয়া অঙ্কটা বুঝাই, তারপরে ম্যাথমেটিক্যালি ভাইয়া করবো নি। এটা হচ্ছে মনে করলাম আমাদের পৃথিবীর কেন্দ্রটা। এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্রটা। আগে ফিজিক্যালি বুঝাবো, তারপর ম্যাথমেটিক্যালি বলবো। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলতো ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও জি এর মান কমে, এই ম্যাথটা কেন জি এর পরে করাচ্ছে? আশা করি বুঝবো এখন। বলতো উপরে উঠলেও জি এর মান কমে, লাস্ট ক্লাসে তো আমরা এগুলাই ভেরিয়েশন অফ জি এগুলাই তো পড়াইছি। উপরে উঠলেও জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে নিচে নামলেও জি এর মান কমে। বলতো জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে, জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। তাহলে ভাইয়া তুমি যখন ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতেছো, জি এর মান কমতেছে,
বলতো জি এর মান যদি কমে তোমার ওজনও কমতেছে। কারণ কি ভাইয়া, আমরা ওজন মানি জানি হচ্ছে এমজি। ভাইয়া ওজন মানি এমজি, আবার ওজন মানি হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল। কারণ তোমাকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই কি ওজন। তাহলে ভাইয়া একটু বলবা ভাইয়া প্লিজ এদিকে। বস্তুটা মনে করো ভূপৃষ্ঠে আছে, বলতো ভূপৃষ্ঠে বস্তুর জন্য জি এর মান সর্বোচ্চ। জি এর মান যদি সর্বোচ্চ, ওজন সর্বোচ্চ, এই কথা মানে বস্তুটার উপর পৃথিবীর সর্বোচ্চ টান বল কাজ করতেছে। এই কারণে কোন একটা বস্তুকে রাখলে বস্তু নিচে পড়ে যায়, পৃথিবীর দিকে বস্তু টান দিবে বস্তুটাকে। এখন বস্তুটা নিচে পড়া শুরু করছে ভাইয়া। বলতো জি এর মান আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে। তার মানে জি এর মান কমতেছে মানে ওজনও কমতেছে। ওজন কমতেছে মানে পৃথিবীর আকর্ষণ বল কমতেছে। কমতে 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 একটা পর্যায়ে যখন সেন্টারে চলে আসলো, জি জিরো হয়ে গেল। জি যদি জিরো হয়ে যায়, আকর্ষণ বল জিরো। তাহলে বলো তো তুমি যখন সেন্টারে আসবা, পৃথিবী কি তোমার আর ধরে রাখবে? না। আকর্ষণ বল যেহেতু জিরো, পৃথিবী তোমার ছাইড়া দিবে। এখন ছাইড়া দিল, তুমি আবার নিচের দিকে পড়তেছো। বলতো নিচের দিকে আবার যখন পড়তেছো, কেন্দ্র থেকে দূরে যাচ্ছ। ভাই কেন্দ্র থেকে দূরে যাচ্ছ মানে তুমি আবার ভূপৃষ্ঠের দিকে যাচ্ছ। কারণ কি ভাইয়া, এমন তো না ভাইয়া, এটা কি এমন যে এই পাশে তো যারা আছে তারা তো এমনি আছে মাথা এদিকে, আর এই পাশে যারা আছে তাদের তো মাথা এদিকে, কিন্তু সে কি এটা ফিল করে তার মাথা এমনি ঝুলে আছে? না, তার জন্য তো ভূপৃষ্ঠ এটাই, আর তোমার জন্য ভূপৃষ্ঠ এটা। তাহলে বস্তুটা কেন্দ্র থেকে এই দিকে আসতেছে, এই কথার মানে বস্তুটা আবার ভূপৃষ্ঠের দিকে যাচ্ছে। তাহলে বলতো জি এর মান আস্তে আস্তে বাড়তেছে, মানে পৃথিবীর আকর্ষণ বল আবার কি হচ্ছে, বাড়তেছে। আস্তে 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 যখন একদম টপে আসবে এই জায়গায়, জি এর মান সর্বোচ্চ, তার মানে টান বল সর্বোচ্চ, তারপরে পৃথিবী তাকে আবার উল্টা দিকে টান মারবে। পৃথিবী যখন আবার উল্টা দিকে টান মারবে, আবার কেন্দ্রের দিকে সে যাইতে থাকবে। তাহলে জি এর মান আবার কমতে কমতে এই জায়গায় এসে কি হবে, জিরো। আবার সে এইদিকে আসবে, জি এর মান আবার সর্বোচ্চ, তাহলে আবার টান দিবে। তার মানে এভাবে কন্টিনিউয়াস এইভাবে আপ ডাউন করতে থাকবে। হ্যাঁ, কার এই দিকে নাই, কিন্তু এটা তো সুড়ঙ্গ না, তাহলে এই পয়েন্টে নাই, তাহলে তো এটা তো শূন্য থাকতে পারবে না, তখন সে নিচের দিকে পড়া শুরু করে। না না, তোমার হচ্ছে নিউটন, না না বলতেছি, নিউটন বলছে কি যে যদি বল না কাজ করে, স্থির বস্তু স্থির থাকবে কিন্তু গতিশীল বস্তু কি থাকবে? তাহলে এটা বলো তো, ত্বরণটা শূন্য হওয়ার আগ পর্যায়ে সে কি ছিল, গতিশীল ছিল না স্থির ছিল? তাহলে গতিশীল বস্তু গতিশীল থাকবে জড়তার কারণে। বুঝছি এবার। এবার আসো ভাইয়া, এবার আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করি। সবাই খেয়াল করো, আমরা ধরে নিলাম বস্তুটা এইরকম কোন একটা পর্যায়ে আছে। তুমি এখান থেকে ছেড়ে দিছো, বস্তুটাকে ছেড়ে দিছো, বস্তুটা কোন একটা পর্যায়ে এরকম একটা জায়গায় আছে। তাহলে আমরা এখানে একটা ছোট গোলক চিন্তা করি। তোমরা জানো যে পৃথিবীর নিচের দিকে কাউন্ট করার ক্ষেত্রে বলছি না ভাইয়া, তোমাকে একটা ছোট গোলক বিবেচনা করতে হয়, তাই না ভাই? তুমি এরকম একটা ছোট গোলকের পৃষ্ঠে আসো। তাহলে লেখো ধরি, সবাই ছবিটা আঁকো, একে লেখো হচ্ছে ধরি, ধরি কোন একটি মুহূর্তে, কোন একটি মুহূর্তে বস্তুটি পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে অবস্থান। আমরা ধরে নিলাম কোন একটা মুহূর্তে বস্তুটা পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে অবস্থিত। তো বস্তুটার যে ভর, সেটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল স্মল এম। এখন তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন, এইখানে কি পুরা পৃথিবীর ভর কি কাউন্ট হবে না ছোট পৃথিবীটার ভর কাউন্ট? ছোটটার, কারণ আমরা পড়ছি তাই না থিওরিতে, যে তুমি যেখানে থাকবা ওইখানে একটা গোলকের পৃষ্ঠ কাউন্ট করে ওই গোলকের ভরটা আমাদেরকে কাউন্ট করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি ছোট গোলকের ভর, ধরি স্মল আর ব্যাসার্ধের গোলকের ভর সমান সমান হচ্ছে এম প্রাইম। তাহলে আমরা যদি এম প্রাইমটা বের করে নিই, তাহলে সুতরাং এম প্রাইম ইকুয়াল হচ্ছে রো ভি। তাহলে এম প্রাইম ইকুয়াল হচ্ছে রো ভি। তাহলে রো ভি মানে হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে আমরা এম প্রাইমের মানটা বের করে নিয়ে আসলাম। তাহলে এখানে ভাইয়া কেন্দ্রে, এখানে ভাইয়া কেন্দ্রে এম প্রাইম দেখায় দিলাম। তাহলে কেন্দ্রে আমি হচ্ছে এম প্রাইমটা দেখায় দিলাম, কেন্দ্রে আমরা ছোট্ট করে এম প্রাইমটা দেখায় নাও। এবার লেখো বস্তুদ্বয়ের মধ্যকার মহাকর্ষ বল, বস্তুদ্বয়ের মধ্যকার
মধ্যকার মহাকর্ষ বল F সমান সমান জি স্মল এম ক্যাপিটাল এম প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। বস্তুদ্বয়ের মধ্যকার মহাকর্ষ বল F ইকুয়াল হচ্ছে জি এম এম প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এখন আসো ভাই একটা জিনিস বুঝাই, এটা তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে পাবা আর কি, তারপর ভাই এখানে হালকা করে বুঝাই দিই, এটা আপাতত তোমাদের খাতায় লেখার দরকার নাই। তোমরা ক্লাস 9-10-এ দুইটা চার্জের মধ্যকার বল F ইকুয়াল কে Q1 Q2 বাই আর স্কয়ার একটা সূত্র পড়ছিলাম। এখন ভাই একটা জিনিস ভাইরা বলো তো ভাইয়া, দুইটা চার্জ যদি প্লাস হয়, এটাও প্লাস এটাও প্লাস, বলের মানটা কেমন আসবে? প্লাস। কিংবা এটাও মাইনাস এটাও মাইনাস, বলের মান তাও কি আসবে? প্লাস। তাহলে বলের মান প্লাস, এটা দ্বারা বোঝায় বিকর্ষণ, এটা দ্বারা বোঝায় বিকর্ষণ বল। মনে করলাম এই চার্জটা প্লাস এটা মাইনাস, কিংবা এটা মাইনাস এটা প্লাস, বলতো এফ এর মান কেমন আসবে? মাইনাস। তাহলে বলতো একটা চার্জ প্লাস আর একটা মাইনাস, তাহলে এখানে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? আকর্ষণ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আকর্ষণ এই শব্দটা বুঝাইতে ম্যাথমেটিক্যালি কি ব্যবহার করা হয়? মাইনাস। বলতো মহাকর্ষ বল কি বল? আকর্ষণ বল না বিকর্ষণ বল? আকর্ষণ বল। তাই এই জায়গায় একটা আমরা মাইনাস দাও। এখন যে ভাই আমরা তো এর আগে কখনো এটা দিই নাই, কারণ আমাদের লাগে না, আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করছি। আমরা শুধুমাত্র কি নিয়ে কাজ করছি? মান নিয়ে, তাই আমরা আর এটা দিই নাই। তাহলে এই যে মাইনাসটা আমরা দিলাম, একটু বক্স করে ছোট্ট করে লিখে দাও। এই মাইনাস চিহ্নটা হচ্ছে আকর্ষণ নির্দেশ করে, আকর্ষণ নির্দেশ করে। তাহলে এখানে যে মাইনাসটা তুমি দেখতে পাচ্ছ ভাইয়া, এই মাইনাসটা হচ্ছে আকর্ষণ নির্দেশ করে। এখন আসো ভাইয়া আমরা এখানে যদি মানটা বসায় দাও, বা এফ ইকুয়াল মাইনাস জি স্মল এম ডট ক্যাপিটাল এম প্রাইম, এই যে মানটা তুমি বের করে রাখছো 4/3 পাই রো আর কিউব, তাহলে এখানে মান বসাও 4/3 পাই রো আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এম প্রাইমের মানটা আমরা বসাইছি, বুঝা গেল ভাই? এবার কাটাকাটি করো তো, আর স্কয়ার আর আর কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 4/3 পাই রো জি স্মল এম ডট আর। একটু খেয়াল রেখো ভাইয়া, দেখো তো এই লাইন রাশিটা থাকে কিনা। 4/3 পাই রো জি এম আর, তাই না ভাই? এখন এটাকে হালকা করে একটু ডট ডট দিয়ে বক্স করো, এই অংশটা জাস্ট। তোমার কাছে ভাই প্রশ্ন, স্মল আর ছাড়া বাকি যে রাশিগুলো আছে সবগুলা রাশি ধ্রুবক, বুঝো কিনা? বলতো স্মল আর ধ্রুবক না কেন? বলতো এটা তো বাড়বে কমবে, এটা তো বাড়বে কমবে, তাই না? পৃথিবীর কেন্দ্রের সাথে তোমার যে দূরত্বটা, এটা তো বাড়বে কমবে, তাহলে এটা ধ্রুবক না, এই ছাড়া যা আছে সবাই ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে কে দ্বারা প্রকাশ করো? ধ্রুবক সমান সমান কে। তাহলে কাকে আমরা কে ধরছি, এখানে একটু লিখে দাও 4/3 পাই রো জি স্মল এম, এই অংশটাকে আমরা হচ্ছে ধ্রুবক ধরে নিলাম। তাহলে এই অংশটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম, এই অংশটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম। ধরে নিয়ে এবার মানটা বসাও তো ভাই। এফ ইকুয়াল হচ্ছে মাইনাস কে আর, এই যে রাশিটা এখান থেকে লেখো, সুতরাং এফ সমানুপাতিক হচ্ছে মাইনাস আর। আপাতত তোমরা যেহেতু পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়ো নাই, ভাইয়া জাস্ট মুখে বলে দিচ্ছি, পর্যাবৃত্ত গতিতে কোনো একটা বস্তু দোলনার মতো ঘুরতেছে, এটা প্রমাণের ম্যাথমেটিক্যাল কন্ডিশন হচ্ছে এটা, এফ সমানুপাতিক মাইনাস এক্স, এক্সটা দূরত্ব আর আমরা এখানে কি ধরছি? আর। বুঝছি ভাইয়া? তাহলে এটা হচ্ছে আমাদের শর্টে বলা হয় এটাকে এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন এর শর্ত। জাস্ট ছোট্ট করে লিখে রাখো, এটা হচ্ছে আমাদের এসএইচএম এর শর্ত, অর্থাৎ কোন একটা বস্তু দোলনার মতো খালি দুলবে, এটার ম্যাথমেটিক্যাল শর্তটা হচ্ছে এফ সমানুপাতিক মাইনাস এক্স, যেটা আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় 8-এ পাবো আর কি। হ্যাঁ, আচ্ছা ক্লাস 9-এ অন্য সূত্রটা ছিল আর কি, এফ ইকুয়াল মাইনাস কেস, আমরা বিস্তারিত হচ্ছে ওটা পড়বো নি। তাহলে এটা হচ্ছে এসএইচএম এর শর্ত, মানে একটা বস্তু দোলনার মতো দুলবে, বলতে আমাদের ম্যাথটা তো এটাই বলছে না প্রমাণ করতে, যে বস্তুটা সরল ছন্দিত স্পন্দনে দুলবে। তাহলে লেখো অতএব, নিচে লেখো অতএব বস্তুটি, হ্যাঁ স্প্রিং তো টান দিয়ে ছেড়ে দিলে যেভাবে দুলতে থাকে না, এই কারণে তো সিম্পল হারমোনিক মোশন, এটাকে শর্টে এসএইচএম লেখে, অর্থাৎ বস্তুটি সরল ছন্দিত স্পন্দনে দুলবে, অর্থাৎ বস্তুটি
সরল সন্ধিত স্পন্দনে দুলবে। এখন তুমি ভাইরা বলো তো, বস্তুটা যদি সরল সন্ধিত স্পন্দনে দোলে তাহলে তার অবশ্যই একটা দোলনকাল আছে। দোলনকাল মানে কি? এইখান থেকে যাত্রা করে ওইখানে যাবে, আবার এখানে আসবে, এইটাকে আমরা বলি কি ভাইয়া? দোলনকাল। তাহলে সরল সন্ধিত স্পন্দনে দুললে তার একটা দোলনকাল থাকবে। তাহলে বলো তো ভাইয়া, এই কন্ডিশনে দোলনকাল বলতে কি বোঝাবে? এই কন্ডিশনে দোলনকাল বলতে বোঝাবে বস্তুটা পৃথিবীর এই প্রান্ত থেকে এখানে আসবে, আবার এই প্রান্ত থেকে এখানে আসবে, এই টোটাল যাওয়া এবং আসার সময়টাকে কি বলবো? দোলনকাল। তাহলে দেখো আমরা জানি, যদিও তোমরা জানো না আমি জানি, তাহলে একসাথে হয়ে গেল আমরা জানি। আমরা জানি দোলনকাল, কারণ এটা এসএইচএম মানে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের থিওরির সাথে মিল রাখা কিছুটা, যেহেতু অ্যাডমিশনে আসছে তাই তো আসতেই পারে, তাই না? কারণ তখন তো তুমি ওই সূত্রটা জানো। আমরা জানি দোলনকাল টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার এম বা কে। এটা হচ্ছে আমাদের এসএইচএম এ গতিশীল কোন একটা বস্তুর দোলনকালের সূত্র। অনেকটা দেখো তো সরল দোলকের সূত্রের সাথে মিল আছে। টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, 19 এ পড়ছিলা। তাহলে আচ্ছা যাক, তাহলে টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। এই কেটা যেটা ভাইয়া, এই কেটা বোঝায় হচ্ছে এই ধ্রুবকটাকে, যেই ধ্রুবকটার মান তুমি এখানে বের করে রাখছো। তাহলে আমরা আসো এই মানটা এখানে যদি বসাই, এই দোলনকাল হঠাৎ চলে আসলো কেন বুঝছি না ভাই? কারণ এটা যেহেতু দোলনার মতো দুলতে থাকবে, তাহলে এখন এর চলে আসবে দোলনকাল। আর দোলনকাল মানে কি? এক প্রান্ত থেকে এখানে যাবে, আবার এক প্রান্ত থেকে আরেকবার এখানে আসবে। তাহলে এখানে মান বসাও, বা টি ইকুয়াল হচ্ছে 2 পাই রুট ওভার, স্মল এম তো লাগবে না, কাটা চলে যাবে, এখানে মান বসাও 4/3 পাই রো জি স্মল এম। তাহলে স্মল এম কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 পাই রো জি। দেখো ভাই, এখানে যে লাইনটা দাঁড়াইছে দেখো তো, সবগুলা রাশি কনস্ট্যান্ট, সব রাশি 3 4 পাই রো, পৃথিবীর ঘনত্ব ফিক্সড, জি এর মানও ফিক্সড। তার মানে ভাই এই টাইমটাও ফিক্সড। যদি এরকম কিছু করা যায় তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে আসতে এই টাইমটাই লাগবে। তা আমরা আসো বের করি কত। তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে 3.1416, পৃথিবীর ঘনত্ব আগের দিন লিখে দিছিলাম 5.5 10 টু দি পাওয়ার 3। তারপর হচ্ছে জি এর মান, জি এর মানও মুখস্থ বসাও 6.673 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 11। তাহলে দেখো ভাই টাইমটা কত আসে। প্রথমে সেকেন্ডে আসবে, কত আসছে দেখো, 5067504 748 সেকেন্ড। এটাকে একটু ভাইয়া 60 দ্বারা ভাগ দাও, মিনিটে নিয়ে যাও। চুরাশি দশমিক, তাহলে আগেরটা ভুলেছি। হ্যাঁ আচ্ছা, মান যা না এটা আসছে তো, এরকম কিছু আসছে। আচ্ছা সমস্যা নাই, এটার ভাগ দাও। তুমি 60 দ্বারা ভাগ 84 পাও, 800 চলে আসছে। তাহলে একটা দশমিক কোথায় ভুলেছে। আচ্ছা আরেকবার চেক করে বলো কত আসছে। 5085.43 সেকেন্ড। তাহলে এটা 60 দ্বারা ভাগ দাও, 84.75 সেকেন্ড মিনিট। কে বলতে পারবা এটা আসছে আমাদের 84.75 মিনিট? এটা কোন টাইম আসছে বলতে পারবা? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, আবার আরেক প্রান্তে ফিরে আসবে, কারণ কি দোলনকাল বের করছো। তাহলে ভাই আমাদেরকে তো প্রশ্নে এটা চায় নাই, বুয়েটে যেটা চাইছে সেটা চাইছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কত সময় লাগবে। তাহলে কি করতে হবে, এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে লেখা হচ্ছে অর্থাৎ এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছানোর সময়, তাহলে অর্থাৎ এক প্রান্ত হতে, হ্যাঁ কোনটা 50, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা 4 আচ্ছা লেখো, অর্থাৎ এক প্রান্ত হতে অপর প্রান্তে পৌঁছানোর সময় বা পৌঁছাতে সময় লাগবে। তাহলে ভাইয়া এই 84 মিনিট যেটা আসে এটা হচ্ছে যাওয়া আসার সময়।
তাহলে জাস্ট যাবে, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দাও। 84.45 ভাগ হচ্ছে 2, কত আসছে? 42.22 মিনিট। তার মানে আমরা যদি পৃথিবীর বরাবর এরকম একটা কাল্পনিক সুড়ঙ্গ করে ছেড়ে দিই কোন একটা বস্তুকে, আরেক প্রান্তে পৌঁছাইতে তোমার হচ্ছে 42.23 মিনিট সময় লাগবে। এবার বলতো হলিক্রসে যেটা আসছে আর বুয়েটে যেটা আসছে, বলতো বুয়েটে যেটা আসছে ওটা করার জন্য তোমাকে হলিক্রসে যেটা আসছে ওটা পুরাটাই করা লাগছে। হ্যাঁ, রিটেন করছে। তাই না ভাই? কারণ তোমাকে তো আগে এই যে কে এর মানটা বাইর করা লাগছে না ভাই, আর কে এর মানটা তো এই যে এই জায়গা থেকে আসছে, তাই না? কে এর মানটা এখান থেকে আসছে, তারপরে সেই মানটা আমরা এখানে বসায় টাইমটা বের করে নিছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে 42 মিনিট প্রায় সময় লাগবে আর কি। হ্যাঁ, ওইটা তো এখানে। আচ্ছা ভাইয়া, পরের থিওরিটা লেখো। সূর্যের ভর নির্ণয়। আসো আমরা পৃথিবীতে বসে সূর্যের ভর মেপে ফেলি। হ্যাঁ, 2 × 10⁻30, আর পৃথিবীর হচ্ছে 6 × 10⁻24, 24, আর চাঁদের হচ্ছে 10⁻22। অবশ্যই, এগুলো অনেক সময় দেয় না। লেখো সূর্যের ভর নির্ণয়। সূর্যের ভর নির্ণয়। তা আসো আমরা সূর্যের ভরটা কিভাবে বের করতে পারি। সূর্যের ভর নির্ণয়, এদিকে একটু খেয়াল করি ভাই। তা আমরা মনে করলাম এরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার কক্ষপথে কোন একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে, এরকম একটা বৃত্তাকার কক্ষপথে কোন একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আমরা ধরে নিলাম। এদিকে খেয়াল করি ভাই, সূর্যকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। তো এই হচ্ছে আমাদের সেই গ্রহটা, এটা হচ্ছে আমাদের গ্রহটা। তো গ্রহের ভরটা আমরা ধরে নিলাম হচ্ছে এম। তাহলে এরকম একটা বৃত্তাকার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ ঘুরতেছে, তাহলে সেই গ্রহের ভরটাকে আমরা ধরে নিলাম হচ্ছে স্মল এম, সূর্যের ভরটাকে ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল এম, গ্রহ এবং সূর্যের মধ্যকার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আর। তো ভাইয়া তোমরা জানো এরা যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, এখানে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল আছে, তাহলে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে মহাকর্ষ বলটা। তাহলে সেই কেন্দ্রমুখী বলটা আমরা দেখাই দিলাম এই দিক বরাবর কাজ করতেছে মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স এফজি। তাইলে আমরা যদি লিখি সূর্য সূর্য ও গ্রহের মধ্যকার মহাকর্ষ বল বল সরি কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল মুখী বল এফসি সমান সমান হচ্ছে মহাকর্ষ বল এফজি। তাহলে এফসি এর সূত্র আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর সমান সমান এফ জি, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এফসি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এফ জি যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স বা হচ্ছে মহাকর্ষ বল সেটা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে ভাই একটা আর কাটা চলে গেল, স্মল এম কাটা মানে গ্রহের ভরটা কাটা। তাহলে এখানে থাকে হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর। কোনটা মাইনাসটা আমরা জাস্ট ডিরেকশন বুঝাইতে ব্যবহার করি, আমরা শুধুমাত্র মানগুলো নিয়ে কাজ করি, বুঝছি? যেমন তুমি এটা বলো তো কেন্দ্রমুখী বলে, এটাও তো আকর্ষণ, এটাও আকর্ষণ, মাইনাস মাইনাস চলে গেছে, চিন্তা করতে পারো। তো এত কিছু চিন্তার দরকার না, মাইনাস আমরা কখনোই ইউজ করি না, ঠিক আছে, যেহেতু এটা ডিরেকশন বোঝায়। আর ওই প্রমাণটাই যেহেতু আমরা প্রমাণই করব, কারণ এসএসএম এর শর্তে একটা মাইনাস আছে, ওই মাইনাসটা আনতেই হবে তোমারে, তাই ওইখানে আমরা মাইনাসটা ব্যবহার করছি। আসো ভাইয়া, তাহলে ভি কে ভাঙাও তো ভাইয়া, ভি ইকুয়াল আর ওমেগা, তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জি ক্যাপিটাল এম ভাগ আর, তাও হবে। তাহলে এখানে আসবে হচ্ছে ওমেগাকে আবার ভাঙাও, 2 পাই বাই ক্যাপিটাল টি তার পাওয়ার হচ্ছে স্কোয়ার
সমান হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার সমান হচ্ছে জিএম ভাগ আর কিউব। তো ভাই আমাদের টার্গেট হচ্ছে ক্যাপিটাল এমটা সূর্যের ভরটা বের করা। তাহলে এখান থেকে ফাইনালি আমরা যদি ক্যাপিটাল এম বের করি তাহলে হচ্ছে 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জি টি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের সূর্যের ভর বের করার একটা ইকুয়েশন। তো মাঝে মাঝে এমসিকিউতে আসে যে সূর্যের ভরের সূত্রকরণটি বা কি, তো ওইটাই আমরা লিখলাম। সূর্যের ভর এম ইকুয়াল হচ্ছে 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিটি স্কোয়ার। তাহলে এখানে যে এমটা আমরা বের করলাম এটা হচ্ছে আমাদের সূর্যের ভর। সূর্যের ভর সেটা ডিপেন্ড করতেছে তুমি কোন গ্রহটা নিয়ে কাজ করতেছো। তুমি যদি পৃথিবী নিয়ে কাজ করো তাহলে 365 বসাবে। ওই কারণে তো ভাই পৃথিবী বা কিছু লিখি না, জাস্ট গ্রহ লিখছি, যে কোনো গ্রহ সাপেক্ষে এটা বের করা যেতে পারে। বুঝছি ভাই? আচ্ছা, তাহলে সূর্যের ভর, তাহলে টি টি হচ্ছে সূর্যের চারদিকে গ্রহের আবর্তনকাল। তাহলে এই টিটা হচ্ছে সূর্যের চারদিকে গ্রহের যে আবর্তনকাল সেটা হচ্ছে টি। আর কে বাকি আছে ভাইয়া? আর আর হচ্ছে সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্ব। সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্ব। তাহলে এই আরটা হচ্ছে গ্রহ আর সূর্যের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে আর। বুঝছি ভাইয়া? আসো, তা আমরা আজকে নতুন একটা টপিক শুরু করি, সম্পূর্ণ নতুন একটা টপিক। টপিকের নাম লেখো মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে, টপিকের নাম লেখা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। টপিকের নাম লেখা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, খেয়াল করি ভাইয়া, লেখো লেখো। মহাকর্ষীয় ক্ষেত্র বা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। মহাকর্ষীয় ক্ষেত্র বা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। বা একটু কথা শুনি, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে 3 ধরনের ক্ষেত্র আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। বুঝছো ভাইয়া? এদিকে 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 রাখো এটা। আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে 3 ধরনের ক্ষেত্র আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। সেটা কি ভাই একটু বুঝাই। তোমরা বিভিন্ন সময় দেখবা, এটা বিশেষ করে রাস্তাঘাটে দেখা যায়, একটা কুকুর মনে করো আরেকটা কুকুরকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে যায় দেখবা যে এই কুকুরটা দাঁড়ায় যায়, দাঁড়ায় এটা আর সামনে আগে না, ওই জায়গায় দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে। দেখছি না ভাই? এগুলো একদম কমন সিন যে এলাকা ভিত্তিক যে কুকুরগুলা, এক গল্লির কুকুর আরেক গল্লির কুকুরকে যখন দৌড়ায় সে একটা নির্দিষ্ট অঞ্চলে যায়, এরপরে আর সে যায় না। কি কারণে? প্রত্যেকটা প্রাণীর একটা এলাকা থাকে, ওই কুকুরের একটা এলাকা ঠিক করা আছে। এই এলাকার ভিতরে যখনই আরেকটা কুকুর এসে ঢুকে তখনই কিন্তু এটা ওইটারে দৌড়ানি দেয়, নাহলে কিন্তু হুদায় একটা একটারে দৌড়ায় না। আবার ও যদি ওর এরিয়ায় চলে যায় ও ওরে ওইখানে দৌড়ানি শুরু করে। এবং তুমি দেখবে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যায় ওদের এগুলা সীমানা ঠিক করা থাকে। সে চাইলেও এর বাইরে আর যায় না, এইখানেই দাঁড়াবে, দাঁড়ায় ঘেউ ঘেউ করবে, আর আরেকটা ঠিক তার সামনে দাঁড়াবে, ঘেউ ঘেউ করবে, কিন্তু কেউ কারোর কাছে আসবে না, কারণ এখানে অদৃশ্য একটা তাদের বাউন্ডারি ঠিক করা আছে। এবং শুধু যে কুকুরের এটা হয় তা কিন্তু না, সুন্দরবনে যে বাঘ থাকে ভাই, বাঘ কি তার পুরো সুন্দরবন চলে? অ্যান্সার হচ্ছে না। বাঘ কি করে? তার সীমানা গাছের মধ্যে এভাবে আঁচড় দিয়ে দিয়ে ঠিক করে রাখে বাঘ। তখন সে যে এই যে আঁচড় দিয়ে তার সীমানা একটা নির্দিষ্ট একটা এরিয়া সে ফিক্সড করে রাখছে সুন্দরবনে তার নিজের এলাকায়। এই এলাকায় সে তার ফ্যামিলি নিয়ে থাকে। এই এলাকায় আরেকটা বাঘ কখনো ঢুকে না, ঢুকলে তার উপর অ্যাটাক হয়। তারপর প্রত্যেকটা প্রাণী তার আশেপাশে একটা এরিয়া ঠিক করে রাখে, যে এরিয়ায় বাইরের কেউ আসলে সে তার উপর প্রভাব বিস্তার করতে পারে। এই এরিয়াটাকে বলা হয় ক্ষেত্র। এটাকে কি বলা হয় ভাইয়া? ক্ষেত্র। যেমন তোমরা ছেলে মানুষ যারা বিভিন্ন সময় স্কুল কলেজে মারামারি করো, তুমি মায়ের খাইয়া গেছো, আজকে মনে করো বিপাকে পড়ে মায়ের খাইয়া গেছো, যখন চলে আসবে ওইখান থেকে শেষ মুহূর্তে কি ডায়ালগ দিয়ে আসো? পারলে আমার এলাকায় আছিস।
তাই না? পারলে আমার এলাকায় আসিস। তাহলে এই পারলে আমার এলাকায় আসিস এই কথার মানে কি? তুমি যেখানে বসবাস করো তার আশেপাশে চতুর্দিকে মানুষজন তোমারে চিনে, তোমার একটা পয় পরিচিত আছে, তোমার একটা স্ট্রং জোন আছে, বন্ধু বান্ধব আছে। এই এলাকায় তোমাকে বহিরাগত কেউ এসে অ্যাটাক করতে চাইলেও পারবে না, তুমি বরঞ্চ তার উপর প্রভাব বিস্তার করতে পারবা। তাহলে আমাদের প্রত্যেকের আশেপাশে এরকম একটা অঞ্চল থাকে, তাকে আমরা বলি কি ভাইয়া? মহাকর্ষ, তাকে বলি আমরা কি? ক্ষেত্র। ঠিক একই ভাবে ভাইয়া খেয়াল করো তো, এখানে একটা চুম্বক আছে মনে করো, এইদিকে কথা না ভাইয়া, এখানে একটা চুম্বক আছে, তুমি এদিকে খেয়াল করো, এর কাছাকাছি আরেকটা চুম্বক আনলা, দেখবা যে সে তারে মনে করো আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। তুমি আস্তে আস্তে এই চুম্বকটা দূরে নাও, দূরে নাও, দূরে নাও, একটা পর্যায়ে দেখবা যে এদের মধ্যে আর কোনো আকর্ষণ নাই। এই কথার মানে কি? তুমি ক্ষেত্রের বাইরে চলে গেছো, তুমি ক্ষেত্রের বাইরে চলে গেছো। তাহলে ক্ষেত্রের বাইরে চলে যাওয়ার কারণে এই চুম্বকটার বা ওই চুম্বকটার উপরে কোনো বল প্রয়োগ করতে পারতেছে না। আবার তুমি যখন এখানে দূর থেকে আস্তে আস্তে আনতে 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 একটা নির্দিষ্ট পয়েন্টের পরে যখন ভিতরে গেলা, তুমি দেখলা যে এটা আর এটার মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব তুমি ফিল করতে পারবা, তার মানে তুমি ক্ষেত্রের ভিতরে ঢুকে গেছো। বুঝছো? তাহলে আমরা যদি আসি, তাহলে লেখো সংজ্ঞাটা। প্রতিটি বস্তু, একটু বইয়ের ভাষায় লেখো ভাইয়া। প্রতিটি বস্তু তার চারপাশে, তার চারপাশে, প্রতিটি বস্তু তার চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে পারে, একটি নির্দিষ্ট অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে পারে। তার প্রভাব বিস্তার করতে পারে। এই অঞ্চল বা এলাকাকে, এই অঞ্চল বা এলাকাকে, এই অঞ্চল বা এলাকাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। এই অঞ্চল বা এলাকাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তাহলে ভাই ক্ষেত্রটা বুঝছি ভাই, অর্থাৎ যে এরিয়ার মধ্যে তোমার উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবে সে, তাকে আমরা বলি হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র। এখন মনে করো ভাইয়া, এখন মনে করো এটা হচ্ছে একটা বস্তু আছে, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু। এই বস্তুটা এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে রাখছে, আমরা মনে করলাম এই বস্তুটা এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে রাখছে, এই বস্তুটা এখানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে রাখছে, তার চারপাশে একটা এরকম ক্ষেত্র তৈরি করে রাখছে। এখন বাইরে থেকে কেউ যদি এর ভিতরে আসে, বাইরে থেকে কেউ যদি এর ভিতরে আসে, তাহলে সে অবশ্যই তার উপর একটা প্রভাব বিস্তার করবে। তো আমরা এটাকে এভাবে দেখাচ্ছি, এখানে বাইরের একটা বস্তু আছে, স্মল এম ভরের একটা বস্তু, এটা দেখো ক্ষেত্রের বাইরে আছে। একটা কথা মাথায় রাখবা, যে আমরা আজকে এবং আগামী কয়েক ক্লাসে, শুধু আগামী কয়েক ক্লাসে নাই, এই অধ্যায়টা আমরা শেষই করবো এই শব্দটা বলে, অসীম। আমরা একটা শব্দ বলবো কি ভাইয়া? অসীম। এখন আজকের আগ পর্যন্ত তুমি বলতে, অসীম বলতে বুঝতা অসীম মহাকাশ, বাস্তবতা হচ্ছে অসীম বলতে ওইটা না। অসীম কি? এই যে আমি আমার দুই হাত প্রসারিত করছি ভাইয়া, তার মানে আমি এই যে দুই হাত যতটুকু প্রসারিত করছি, একদম লাস্ট পয়েন্টটা খেয়াল করো, এই পর্যন্ত আমি আমার প্রভাব বিস্তার করতে পারতেছি, বলতে এই পয়েন্টটার একদম লাস্ট পয়েন্টটার বাইরে আমি কি আমার কিছু কি ধরতে পারতেছি? না। তাহলে আমার ক্ষেত্র এখানেই শেষ, আর ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দু আমার জন্য হচ্ছে অসীম। তাহলে আজকে পর থেকে এটা মাথায় রাখবো, অসীম বলতে অনেকে মনে করে ওই কই জানি দূরে চলে গেছে, তা না, মানে ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুকে আমরা কি বলবো ভাইয়া? অসীম। তাহলে এইখানে একটা বস্তু আছে, আমরা ধরে নিলাম সে কোথায় আছে ভাইয়া? অসীমে আছে, মানে ক্ষেত্রের বাইরে যেহেতু আছে। তাহলে ক্ষেত্রের বাইরে যেহেতু আছে এরকম একটা বস্তু, সে হচ্ছে অসীমে আছে। এবার এই ক্ষেত্রের বাইরে থেকে এই বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসলা, এইরকম একটা পয়েন্টে এটাকে নিয়ে আসলা। এবার বলো তো ভাইয়া, তুমি কি আরেকজনের গ্র্যাভিটেশনাল ফিল্ডে ঢুকে গেছো ভাই? তাইলে তুমি যেহেতু এখানে ভিতরে চলে আসছো, তাহলে বলো তো এইখানে এই ক্ষেত্রটা যার, এই ক্ষেত্রটা যার, সে এখন তোমার উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে সেই বলটা কি? সে তোমাকে হচ্ছে তার দিকে একটা বল প্রয়োগ করলো, এই দিক বরাবর সে তোমাকে আকর্ষণ করলো, এ বলে তোমাকে আকর্ষণ করলো। না, মহাকর্ষ বলতে আকর্ষণ বল, তাই না? মহাকর্ষ বল কি বল? আকর্ষণ বল। তাহলে সে এই দিকে তোমাকে একটা, তোমার উপর বল প্রয়োগ করলো, তোমাকে তার 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 দিকে টেনে নিয়ে আসলো। এখন আসো তো ভাইয়া, তাহলে কার উপরে এই বলটা প্রয়োগ হচ্ছে? ক্যাপিটাল এম এর না স্মল এম এর? স্মল এম, মানে বাইরে থেকে যে আসবে। তাহলে লেখা হচ্ছে স্মল এম এর,
বস্তুর উপর পড়াশোনা করো, নাহলে কয়দিন পরে ভালো জায়গায় না পড়তে পারলে ওগো মতো অবস্থা হবে, ঠিক আছে? হ্যাঁ, ও আচ্ছা, আমার হচ্ছে পাগলে গান গায়, এমনও তো হইতে পারে সে ছেঁকা খায় গান গাচ্ছে। লেখো, স্মল এম এর বস্তুর উপর প্রযুক্ত বল সমান সমান হচ্ছে ক্যাপিটাল এম। আসো খেয়াল করি, স্মল এম এর বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ক্যাপিটাল এম। বলো তো ভাইয়া, ফিজিক্সের যত সংজ্ঞা সব একের জন্য দেওয়া হয়। 1 মিটার অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, তাই না? একক সময় যে দূরত্ব অতিক্রম করে সব হচ্ছে একের সাপেক্ষে দেয়। তাহলে এম ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এক, তাহলে একক ভরের বস্তুর উপর, লেখো লেখো লেখো, তোমরা এইদিকে খেয়াল করো। সুতরাং একক ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এফ বাই এম। তাহলে খেয়াল করো, একক ভরের বস্তুর উপর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এফ বাই এম। এখন এই যে এফ বাই এম, এটার আলাদা একটা পরিচয় আছে, সেটা কি ভাই একটু বলি। মনে করো ভাইয়া, তুমি দুইটা স্কুলে ভর্তি হইতে চাচ্ছ। এটা একটা স্কুল, মনে করো এটা একটা স্কুল এ, এটা হচ্ছে একটা স্কুল বি, আর এটা হচ্ছে স্কুলের প্রিন্সিপাল গডফাদার যে, এটা হচ্ছে স্কুলের প্রিন্সিপাল গডফাদার যে, স্কুলের ক্ষেত্রটা সে তৈরি করে নিছে। এখন তুমি কি করলা ভাই, কথা শুনি, গল্প আকারে শোনো, এগুলা মাথায় থাকবে, কারণ বইতে এগুলা লেখে না, বই সরাসরি সংজ্ঞায় চলে গেছে, কিন্তু ফিজিক্যালি এগুলা বুঝে না, একটু বুঝো। তো তুমি দুইটা স্কুলে, এটা হচ্ছে স্কুলের বাউন্ডারি, বাউন্ডারি তো স্কুলের ক্ষেত্র, তাই না ভাই? বলতো তোমার স্কুলের টিচার স্কুলের ভিতরে তোমার 10টা কথা বলতে পারবে, তুমি শুনে চলে আসলা। এখনকার যে পোলাপান বাইরে এসে দুইটা কথা বললে স্যারের পোলাপানে কথা শোনায় না, তাই না? কারণ তোমরা হচ্ছে কি জেনারেশন বলে, গেনজি জেনারেশন। আসো, যাক, এদিকে খেয়াল করি। তো ভাইয়া যেটা বলতেছিলাম, এখন তুমি এই দুইটা স্কুলে ভর্তি হইতে চাচ্ছ। এখন কোন স্কুলটার প্রিন্সিপালটা একটু কম তোমার মানে মানে একটু কোনটা সহজ আর কোনটা কঠিন, মানে কঠোর প্রিন্সিপালকে আর দুর্বল প্রিন্সিপালকে তুমি এটা যাচাই করতে চাচ্ছ। তো যাচাই করার জন্য তুমি কি করলা, তুমি বাইরে থেকে স্কুল ক্যাম্পাসে ঢুকলা, ঢুকে একটা দুষ্টামি বাদনামি কিছু একটা করলা, তুমি দেখলা যে এই প্রিন্সিপাল তোমার 10টা বেতের বাড়ি দিছে। তুমি বাইরে থেকে আসলা, তোমার উপরে 10টা বেতের বাড়ি দিল। আবার তুমি সেম এক্সপেরিমেন্টটা এই স্কুলে করলা, তুমি এসে এখানে বাইরে থেকে আসলা, সেম কাজটা তুমি এখানে করছো, তুমি দেখলা যে তোমার প্রিন্সিপাল এবার বললো যে বাবা থাক, বাইরে থেকে আসো, দুষ্টামি বাদনামি করো না, ঠিক আছে। এখন বলো তো, কোন স্কুলটা স্ট্রং আর কোনটা একটু উইক, মানে প্রশাসনিক ব্যাপারটা? এই স্ট্রং, তোমার উপর বেশি বল প্রয়োগ করছে, আসে কিছুই করে নাই তোমার। তাইলে একটা ক্ষেত্র, ভাই কথা না, খেয়াল করি, একটা ক্ষেত্র কতটা স্ট্রং বা একটা ক্ষেত্র কতটা উইক, এটা মেজারমেন্ট করা হয় তোমার উপরে কে কয়টা বল প্রয়োগ করতেছে তার মাধ্যমে। তাহলে বলো তো ভাইয়া, এখানে তুমি আসছিলা, বলতো কয়জন আসছো, একজন, তাহলে একজনের উপর এখানে কয়টা বল প্রয়োগ হয়েছে, 10 নিউটন মনে করো, আর এখানে মনে করো 5 নিউটন প্রয়োগ হয়েছে। তাহলে কোন ক্ষেত্রটা বেশি স্ট্রং, এই ক্ষেত্রটা। তাহলে এটাকে বলা হয় ইন্টেন্সিটি। কি বলি ভাই আমরা, ইন্টেন্সিটি বা তীব্রতা। তাইলে বলো তো ভাইয়া, এই যে রাশিটা আমরা পাইলাম, এটাকে একটু লেখো, মহাকর্ষীয় ক্ষেত্রের বা মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা বা ইন্টেন্সিটি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, তীব্রতা বা ইন্টেন্সিটি। বুঝছি না ভাই? অর্থাৎ কোন ক্ষেত্রটা কতটুকু স্ট্রং বা উইক, সেটা যে রাশিটার সাহায্যে মেজারমেন্ট করা হয়, সেটাকে আমরা বলি কি ভাইয়া, তার তীব্রতা। যেমন ভাইয়া, কোন লাইটটার আলো বেশি, কোনটার আলো কম, এটা তুমি বুঝো কি দিয়ে, তীব্রতা। যেটার আলো বেশি সেটার তীব্রতা বেশি, যেটার আলো কম তার তীব্রতা কম। যেই শব্দটার তীব্রতা বেশি ওই শব্দটা জোরালো বেশি, যে শব্দের তীব্রতা কম ওই শব্দটা আস্তে বা জোরালো কম। এবার আসো ভাইয়া, তাহলে আমরা পরের সংজ্ঞাটা লেখো, মহাকর্ষীয় প্রাবল্য। পরের সংজ্ঞাটা আমরা লিখি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। লেখো লেখো, পরের সংজ্ঞাটা আমরা লিখি মহাকর্ষীয় প্রাবল্য। বলতো এইখানে অলরেডি ভাইয়া মহাকর্ষীয় প্রাবল্যটা বোঝানো হয়ে গেছে, আমরা বইয়ের ভাষায় লিখবো। দেখো তো কি, একক ভরের বস্তুর উপর যে প্রযুক্ত বলটা আমরা পাইছি এফ বাই এম, এটাই হচ্ছে আমাদের কি, মহাকর্ষীয় প্রাবল্য। তাইলে আমরা আসো বইয়ের ভাষায় একটু সংজ্ঞাটা লেখো। মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে
মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করা হলে একক ভরের কোনো বস্তু স্থাপন করা হলে একক ভরের কোনো বস্তু স্থাপন করা হলে এটি যে বল অনুভব করে এটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে। 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 বুঝছি ভাইয়া? রাফি বুঝছি সংজ্ঞা? এবার আসো আমরা লেখো। সুতরাং মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য এটাকে প্রকাশ করা হয় ভাইয়া ই দ্বারা। তাহলে বলো তো, এই যে ভাইয়া আমরা এখানে একটু আগে লিখে রাখছিলাম এফ বাই এম, এটাই অ্যাকচুয়ালি কি মহাকর্ষীয় প্রাবল্য ই। তাহলে সমান সমান লেখা হচ্ছে এফ বাই এম। তাহলে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এটা, ইকুয়াল হচ্ছে এফ বাই এম। সব একই, ইন্টেন্সিটি। যেমন বেগ ভি দিয়ে বুঝাও, আয়তন ভি দিয়ে বুঝাও, তাই না? সবই তো ভি, লিখলে হইল। লেখো একক, কথা না, এককটা কি দাঁড়াইলো বলো তো? নিউটন পার কেজি, কেজি, নিউটন পার কেজি। তাহলে এককটা দাঁড়াইলো আমাদের নিউটন পার কেজি। তাহলে মহাকর্ষীয় প্রাবল্যের এককটা হচ্ছে নিউটন পার কেজি, অর্থাৎ প্রতি কেজিতে, প্রতি কেজিতে কতটুকু বল কাজ করে তাকে বলি হচ্ছে আমরা মহাকর্ষীয় প্রাবল্য। এবার ভাইয়া একটা দেখো, ম্যাথ করার জন্য এই জিনিসটা লাগবে। এইদিকে ভাইয়া, কথা না এইদিকে। বলতো মহাকর্ষীয় প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে হবে? সবাই একটু খেয়াল করো। বলতো এই যে ডান পাশে, ডান পাশে ভর তো স্কেলার রাশি, তার কোনো দিক নাই। বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বলের ডিরেকশন যেই দিকে, ই এর ডিরেকশন একই দিকে। বলের ডিরেকশন কোন দিকে দেখো তো ভাইয়া? বিন্দু হতে বস্তুর দিকে। তাহলে আমরা এই যে যেই বিন্দুটাতে রাখছি, একটু ছবিটাতে দেখা যায়, এটা হচ্ছে বিন্দু আর এটা হচ্ছে বস্তু। একটু লিখে রাখো। তাহলে এফ এর ডিরেকশনটা দেখো তো কোন দিক থেকে কোন দিকে? বিন্দু হতে বস্তুর দিকে। তাহলে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হবে কি? বিন্দু হতে বস্তুর দিকে। তার মানে হচ্ছে এই যে এই যেই পয়েন্টে রাখবা তুমি, ওই পয়েন্ট থেকে যার ক্ষেত্র তার দিকে। বুঝবা? তাহলে আমরা এখানে দরকার হলে এই ছবিতে দেখায় দাও, এই ছবিতে আমরা দেখায় দিচ্ছি। এই যে ইও কাজ করবে হচ্ছে এই দিকে। তাহলে লেখা হচ্ছে প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক। আমরা ম্যাথ করাইলে দিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি, সামনের ক্লাসে যখন ম্যাথ করাবো। প্রাবল্যের দিক এটা হচ্ছে বিন্দু হতে বস্তুর দিকে। প্রাবল্যের দিকটা হচ্ছে বিন্দু হতে বস্তুর দিকে। প্রাবল্যের দিকটা হচ্ছে বিন্দু হতে বস্তুর দিকে, অর্থাৎ যেই বিন্দুতে প্রাবল্য বের করতে চাচ্ছ ওই বিন্দুটা থেকে বস্তুর দিকে হচ্ছে প্রাবল্যের ডিরেকশনটা। এবার আসো ভাইয়া একটু খেয়াল করি। এই যে দুইটা বস্তু, এটা তো মেইন বস্তুটা, তাই না ভাই? আর এটা হচ্ছে বাইরে থেকে যে বস্তুটা আসছে। তো জায়গা থাকলে ডট ডট দিয়ে এখানে আমরা এদের মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা মনে করলাম আর। এদের মাঝখানে যে দূরত্বটা, সেই দূরত্বটা ভাইয়া মনে করলাম আর। তাহলে আসো আবার ইকুয়াল হচ্ছে এফ বাই এম। ইকুয়াল হচ্ছে এফ এর মান, বলো তো এই কন্ডিশনে এফ এর মান কত হবে? জিএমএম বাই আর স্কোয়ার, তাই না? এখানে তো আমরা মহাকর্ষ বল নিয়ে কাজ করতেছি। তাহলে বস্তু দুটার ভর হচ্ছে স্মল এম ক্যাপিটাল এম, দুটা বস্তুর মধ্যকার ডিসটেন্স কত? স্মল আর। তাহলে এফ এর জায়গায় আমরা মান বসাও জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে স্মল এম। তাহলে স্মল এম কাটা। তাহলে আমরা ফাইনালি এখানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ইকুয়াল হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা বা ইকুয়েশন। আরেকটা সূত্র ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। কিন্তু আমাদের বইয়ের সূত্রটা এভাবে লেখা নাই। যেহেতু দেখো আমাদের বইয়ে কেমনে লিখছে, যেহেতু মহাকর্ষ বল আকর্ষণধর্মী,
মহাকর্ষ বল আকর্ষণধর্মী, তাই বলতো মহাকর্ষ বলটা যদি আকর্ষণধর্মী হয়, বলতো প্রাবল্য, প্রাবল্য এক প্রকার বল কিনা বলো তো ভাই, এককটা দেখো, এককটা কি নিউটন পার কেজি, মানে 1 কেজির উপর যে বলটা সেটাই হচ্ছে প্রাবল্য। তার মানে এটা তো এক প্রকার বল, তার মানে প্রাবল্য তো কি ধর্মী হবে তাইলে, আকর্ষণ ধর্মী। তাই মহাকর্ষীয় প্রাবল্য, কর্ষীয় প্রাবল্য ও আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী। সুতরাং আমাদের বইয়ে ইকুয়েশনটা লেখা মাইনাস জি এম ভাগ আর স্কোয়ার। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ম্যাথ কোনটা দিয়ে করব, তুমি বলো তো ভাই এটা কোনটা দিয়ে করবা, উপরেরটা। বলতো আমরা মহাকর্ষ সূত্র যখন ব্যবহার করি, আমরা কি মাইনাস জিএমএম বা আর স্কোয়ার কখনো লিখছো? আজকে এসে না জানলা যে এখানে শুরুতে আসলে একটা কি আছে, মাইনাস। বাট আমরা ম্যাথ করার সময় শুধুমাত্র মানটা নিয়ে কাজ করি, আর এই মাইনাসটা তো বোঝায় তার আকর্ষণ। তাই আমরা শুধুমাত্র ম্যাথ করার সময় এটা ধরেই করবা। বাট এমসিকিউ তে যদি অপশনে থাকে এটাও আছে এটাও আছে, দাগাবা কোনটা? এইটা, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা মান এবং দিক, ঠিক আছে। না বহুপদী থাকলে তো তখন দুইটাই দাগাইতে পারবে, বাট সিঙ্গেল অ্যান্সারের ক্ষেত্রে এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, বুঝছো ভাইয়া? কারণ এটা মান এবং দিক দুইটাই বোঝাচ্ছে, বুঝছো ভাইয়া? তাহলে এটা জাস্ট মাথা রাখবা, আর ম্যাথ করবা শুধুমাত্র উপরেরটা দিয়ে জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব ভাই লিখে দিচ্ছি, লেখো। ক্যাপিটাল এম ভরের বস্তু হতে আর দূরত্বের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সরি তড়িৎ না, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল হচ্ছে জিএম বার আর স্কোয়ার বা মাইনাস জিএম বাই আর স্কোয়ার। তো ফাইনালি আমরা সূত্র হিসাবে এভাবে মাথায় রাখবা, এম ভরের বস্তু হতে আর দূরত্বের কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর স্কোয়ার। এখন তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, বলতে এই এম কোনটা, এটা বোঝানোর জন্যই ভাইয়া যে বাংলাটা লিখছি, এম ভরের বস্তুতে আর দূরত্বের কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়াল মাইনাস জিএম বাই আর স্কোয়ার। তাহলে বলতো বহিরাগত যে বস্তুটা আছে সেটা না, যে বস্তুটা ক্ষেত্রটা তৈরি করছে, যে বস্তুটা ক্ষেত্র তৈরি করছে তার থেকে একটা দূরত্বে। যেমন ভাইয়া মনে করো এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়িটা, এখানে তোমার শ্বশুর আব্বা আছে, এখন সে একটা রাগী মানুষ আর কি। তো তুমি কি করলা, তুমি কি করলা, তো কোনোদিন তুমি দেখা করতে আসছো, কার সাথে আর বললাম না। এখন দেখা করতে যখন আসছো ভাইয়া, তুমি যখন ক্ষেত্রের ভিতরে ঢুকলা, তোমার মনে কিন্তু আস্তে আস্তে ভয় কাজ করতেছে যে যদি উনি দেখা যায় দিব তো মায়ের, কারণ তুমি তো দেখা করতে আসছো। কারণ তার মেয়ের সাথে যখন দেখা করতে আসছো সে তো রাগ করবে ভাই। এইদিকে খেয়াল করি, তুমি আগে, এখন এদিকে এদিকে তুমি যখন ধীরে ধীরে আগাচ্ছ, তোমার মনে ভয় কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কি কারণে বাড়তেছে ভাইয়া? ফিজিক্স তাই বলছে ভয় বাড়বে, আমরা দেখতেছি। তুমি যত কাছে আগাচ্ছ, যত কাছে আগাচ্ছ তোমার মনে ভয় বাড়তেছে। কি কারণে? তুমি যেখানে যত কাছে, তোমার ওই বাড়ির যত কাছে যায় ধরা খাবা, আর এর মান কমে গেছে। আর এর মান যদি কমে যায় ভাই, তোমার উপরে তার যে প্রভাবটা, সেই প্রভাবটা কি হবে, বেশি হবে। আচ্ছা, এইবার এবার কথা না, কথা খালি আমি বলবো তুমি না। এখন তুমি যখন এবার ব্যাক করতেছো, তুমি মনে করো ক্ষেত্র থেকে বের হয়ে যাচ্ছ, তুমি খালি গুনতেছো আল্লাহ বের হই, কোন রকমে এই এলাকা থেকে বের হই, এই এলাকা থেকে বের হই। তুমি আস্তে আস্তে দূরে যাচ্ছ, আর মনের ভিতরে সাহস হচ্ছে। কি কারণে? তুমি ক্ষেত্র থেকে দূরে সরে যাচ্ছ। তার মানে ক্ষেত্র থেকে যখন দূরে সরে যাচ্ছ, তোমার উপর বলের প্রভাবটা আস্তে আস্তে কমতেছে। ভাই তুমি বের হয়ে গেলা, ওই এলাকাতেই বের হয়ে গেলা, মেইন রোডে চলে আসলা, ধরো বাঁচলাম। কারণ কি? তুমি ক্ষেত্রের বাইরে চলে আসছো, ফিজিক্স বলে তোমার উপর কোনো প্রভাব নাই। তাহলে আসো দেখি, অসীমে, অসীমে মানে ক্ষেত্রের বাইরে চলে আসছো তুমি, আর ইকুয়াল ইনফিনিটি হলে অসীমে। অসীমে বলতে আমরা বুঝাচ্ছি আর ইকুয়াল ইনফিনিটি, কারণ ক্ষেত্রের বাইরে যে কোনো পয়েন্টকে আমরা বলি কি অসীম। যেমন আমরা যদি এখানে মানটা বসাও, ইকুয়াল হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার, তাহলে কত চলে আসলো? জিরো। তার মানে তোমার উপর সে কোনো আর প্রভাব করতে পারবে না। বুঝছি ভাই? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অর্থাৎ অসীমে, অর্থাৎ ভাইয়া বারবার অসীমকে একটা কথা বলতেছি ক্ষেত্রের বাইরে, কারণ মাঝে মাঝে ক্ষেত্রের বাইরে ও শব্দটা বলে, বুঝছো ভাইয়া? অর্থাৎ অসীমে মহাকর্ষীয় প্রাবল্য, কর্ষীয় প্রাবল্য কত ভাইয়া? জিরো।
অর্থাৎ অসীমে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে 0। অর্থাৎ অসীমে মহাকর্ষীয় প্রাবল্য 0। লেখো পরের থিওরিটার নাম লেখো ভাই, পরের থিওরিটার নাম লেখো। ভূপৃষ্ঠের কোন স্থানের, থিওরিটার নাম লেখো ভাই, ভূপৃষ্ঠের কোন স্থানের, ভূপৃষ্ঠের কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য, ভূপৃষ্ঠের কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য, ভূপৃষ্ঠের কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের সমান। এটা মুখস্থ রাখবা, আমরা এটা এখন ম্যাথমেটিক্যালি প্রমাণ করব আর কি। ভূপৃষ্ঠের কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের সমান। মাঝে মাঝে মহাকর্ষীয় প্রাবল্য বের করো এই কথা না বলে বলে যে অভিকর্ষজ ত্বরণ বের করো, আবার লাগবে অভিকর্ষজ ত্বরণ না বলে তারা বলে যে মহাকর্ষীয় প্রাবল্য। আর আরেকটা কথা বলি, বলতে আমরা বাঙালি, আমরা বাজারে যখন কোনো কিছু কিনতে যাই, যেটা ওজন সেটাই কি ভর, যেটা ওজন সেটাই কি। কখনো যায় কি বলো ভাই 1 কেজি ভরের একটা আলু দেন, আমরা বলি 1 কেজি ওজনের একটা মাছ উঠান, 1 কেজি ওজনের একটা মুরগি উঠান। কিন্তু ভাই ওজন এবং ভর দুইটা তো আলাদা, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা ওজন এবং ভরকে কি করি, একই ব্যবহার করি। শুধু যে আমরা ব্যবহার করি তা না, বইও তাই করে। তোমরা অনেক সময় দেখবা যে এত কেজি ওজন, এত কেজি ওজন শব্দটা বলে তারা, এত কেজি ওজনের একটা বস্তু, বলতো কেজি কি ওজনের একক নাকি? না, ব্যবহারিক ক্ষেত্রে ওজন এবং ভর আমরা একই ব্যবহার করি, বাট আমরা জানি এই দুইটা জিনিস কি আলাদা। ঠিক একই ক্ষেত্রে ক্ষেত্র আর প্রাবল্য, তোমরাই বাইরে বলতো দুইটা কি সেম কিনা? ক্ষেত্র হচ্ছে এরিয়াটা, আর প্রাবল্য হচ্ছে কি ইফেক্টটা করতেছে বা কি প্রভাবটা তোমার উপর পড়তেছে, সেটা হচ্ছে প্রাবল্য। কিন্তু তুমি দেখবে আমরা নেক্সট ক্লাসে যখন ম্যাথ করাবো, যেটাই প্রাবল্য বলে ওইটারই ক্ষেত্র বলে। তারা বলবে ওই স্থানের মহাকর্ষীয় ক্ষেত্র নির্ণয় করো, তাহলে এই যে ক্ষেত্র নির্ণয় করো মানে কি মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। বুঝছি ভাইয়া? ব্যবহারিক ক্ষেত্রে ক্ষেত্র এবং প্রাবল্য দুইটারে কি ধরা হয়, সেম, বাট দুইটা দুইটা ভিন্ন জিনিস। আসো আমরা মনে করলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে বলো তো ভাইয়া পৃথিবী, তাহলে আমরা কারা? আমরা হচ্ছে বহিরাগত, তাই না? এই কারণে তো আমরা পৃথিবীতে আজীবন থাকতে পারি না। পৃথিবীর মাটি তো পৃথিবীতে আজীবনই আছে, কিন্তু আমরা আসতেছি আবার চলে যাচ্ছি। তাহলে আমরা হচ্ছে বহিরাগত। তাহলে এইখানে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে সেটা কি আমরা তৈরি করতেছি না পৃথিবী? পৃথিবী। তাহলে পৃথিবী মনে করো বিশাল এক ক্ষেত্র তৈরি করছে, এটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল এম। আর এই জায়গায় একটা হচ্ছে বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে বস্তু। পৃথিবীর কেন্দ্র হতে এর দূরত্বটা আমরা দেখালাম স্মল আর সমান সমান ক্যাপিটাল আর, যেহেতু ভূপৃষ্ঠে আছে, তাই না ভাইয়া? যেহেতু পৃষ্ঠে আছে তাহলে এটাকে দেখালাম আমরা হচ্ছে স্মল আর সমান সমান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা ভাইয়া এই অবস্থায় যদি মহাকর্ষীয় প্রাবল্যটা বের করো, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য আজকে আমরা সূত্রটা শিখছি ইকুয়াল জি। বলতো এইখানে ভাইয়া একটু আগে এই যে এখান দিয়ে বুঝাইছি কোন এমটা আসে, যেটা বস্তু না যেটা ক্ষেত্র তৈরি করে, যেটা ক্ষেত্রটাতে তৈরি করে। তাহলে ক্ষেত্রটা তৈরি করছে কে? পৃথিবী। তাহলে পৃথিবীর ভর ডিভাইড বাই স্মল আর স্কয়ার, বা ই ইকুয়াল হচ্ছে জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। বলতো ভাইয়া জি এম বাই আর স্কয়ার মানে কি? স্মল জি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়াল হচ্ছে স্মল জি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ই ইকুয়াল হচ্ছে স্মল জি, অর্থাৎ কোন একটা ভূপৃষ্ঠের কোন একটা স্থানে অভিকর্ষজ ত্বরণ ওই স্থানে কিসের সমান হয়? মহাকর্ষীয় প্রাবল্যের সমান হয়। বুঝছি ভাই? আচ্ছা, হ্যাঁ অফ করে দাও। হ্যাঁ অবশ্যই শেষ। আচ্ছা, শেষ আছে।